জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অন্য হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন, পলকসহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীর সিএমএম আদালতে আনা হয় আসামিদের। আদালতে উভয় পক্ষের শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরে রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, আইসিটি প্রতিমন্ত্রী পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেপ্তার দেখানো হয় আদালতে। শুনানি শেষে আসামি পক্ষের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে শুনানি শেষে তেজগাঁও থানার আরেকটি মামলার রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আবদুল্লাহ আল মামুনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনী প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রায়হান হত্যা মামলার 3 নম্বর আসামি এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে পাঠানো হবে। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই ক্যাম্পাস ছেড়ে যায় আসামিরা। প্রায় 3.5 মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর থেকে। এতদিন পর ক্লাস শুরু হয় সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমকে কেন্দ্র করে প্রায় 3 মাস বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে সেই জন্য 100 দিনের একটি পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। অনেক লস হয়ে গেল পড়াশোনার দিক থেকে। এটা যদিও একটা অধিকার, মানে ন্যায্য অধিকারের দাবি ছিল, তবে আমাদের একাডেমিক ক্ষেত্রে অনেক বড় একটা ঘাটতি পড়ে গেল। জাতীয় পরিবর্তনের মাধ্যমে আমাদের এই নতুনভাবে ক্লাসে ফিরে আসা, তো আমি চাই যে আমাদের রাজনৈতিক যে পরিবর্তনটা হয়েছে তার সাথে আমাদের যেন একাডেমিক থেকে শুরু করে আমাদের সবকিছু শিক্ষা কার্যক্রমের সবকিছুর আমাদের গুণগত পরিবর্তন, এই জিনিসটা আশা করি। আর অনেকদিন পরে আসলে ক্লাস করতে সেটা অনেক ভালো লাগছে। আরো নতুন সেমিস্টার শুরু হলো আজকে, সেটাও একটা আনন্দের বিষয়। আর যেন ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়। আমরা যারা অংশীজন আছি, ছাত্র, শিক্ষক, অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা যারা সাংবাদিক, অভিভাবক, সবাইকে আমাদেরকে একসাথে কাজ করতে হবে যেন কোনো ধরনের অস্থিতিশীলতা ক্যাম্পাসে তৈরি না হয়। 3 মাস আমাদের সময় নষ্ট হয়েছে আমরা যদি বলি, তাহলে সেটাকে আমরা যদি 1 মাস করে যদি আমরা 3টা সেশনে যদি আমরা এটাকে সংক্ষিপ্ত করে আনতে পারি সেমিস্টারগুলো, যেহেতু আমাদের সেমিস্টার সিস্টেম পুরোটাই, তাহলে 3টা কনজিকিউটিভ সেমিস্টারে আমাদের এটি খুব সহজেই উত্তরণ করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের শিক্ষক, ছাত্র, সবার কর্মকর্তা কর্মচারী সবার খুব প্রাণান্তক সহযোগিতা লাগবে। আমরা আশা করছি বর্তমান বাস্তবতায় সেটি আমাদের করবেন সবাই। জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সব প্রতিবন্ধকতা কাটিয়ে দ্রুতই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরবে বলেও জানান তিনি। আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই একটি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ ভারতের ব্যবসায়ীদের অনুরোধে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
বলেন ইলিশ রপ্তানির সঙ্গে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। দুর্গাপূজা, ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনো কাগজে আছে, এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এই জন্যে যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধহয় 5 লাখ টন, 5,30,000 টন হয়েছে, এর মধ্যে 3,000 টন অনুমতি দেওয়া হয়েছে। নদীর পানি শুধু রাজনীতি নয়, একই সঙ্গে কূটনীতি ও অর্থনীতি। তাই পানির ন্যায্য হিস্সা নিয়ে নতজানু থাকার দিন শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মির্জানগরের কালিকাপুর বল্লার মুখ বাঁধ পরিদর্শনে এসে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নিষ্ক্রিয় থাকার দিন শেষ, এখন দেশের স্বার্থে সোচ্চার হতে হবে। জনগণের চোখ দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা দেখতে এসেছি বলেও জানান তিনি। পরে ক্ষতিগ্রস্ত বাঁধ ঘুরে দেখেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানী সহ বিভিন্ন মহানগরীতে ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনাকে ডিজিটাল করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে রাজধানীর পুরান পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, সংস্কারের মাধ্যমে ট্রাফিক পুলিশকে আরও আধুনিক করা হবে। সার্বিক যেই ট্রাফিক ব্যবস্থাপনা সেটার আধুনিকায়ন ও যুগোপযোগী করে সেটার সংস্কার প্রয়োজন। আমরা সব ক্ষেত্রে সংস্কারের কথা বলছি এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই সংস্কার করব। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনাকে কীভাবে উন্নত বিশ্বের মতো করে আধুনিকায়ন করা যায় এবং যথাসম্ভব ম্যানুয়াল অর্থাৎ মানুষের মাধ্যমে যে নিয়ন্ত্রণ সেটাকে কমিয়ে ডিজিটালাইজ করা যায়, সেটার দিকে আমরা অবশ্যই মনোযোগ দিব। আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা একটা সার্বিক উন্নয়নের দিকে পৌঁছাবে, এটা আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ। অনুমোদনহীন আইচি মেডিকেল কলেজ হাসপাতালের 150-এর অধিক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম সংকট কাটাতে দ্রুত মাইগ্রেশন চেয়ে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আইচি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সংবাদ সম্মেলন করে। এ সময় আইচি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মাইগ্রেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে অবৈধ পথ অবলম্বনের অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষা জীবনের অনিশ্চয়তা দূর করতে দ্রুত মাইগ্রেশন চেয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দাবি জানানো হয়। এখান থেকে এমবিবিএস পাশ করলেও বিএমডিসি রেজিস্ট্রেশন না নিয়ে প্র্যাকটিস করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আমাদের মাইগ্রেশনের ব্যবস্থা করুন। এই বাধার কারণে আমাদের যে একটা দীর্ঘমেয়াদী একটা সময় নষ্ট শিক্ষা জীবন থেকে, আমরা এই সময় নষ্টটা চালাচ্ছি না। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমরা বিনীতভাবে আবেদন করছি আমাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা যেন দ্রুত এবং সঠিকভাবে যেন সম্পন্ন করে দিতে পারে। খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতায় মামুন হত্যার ঘটনায় 3 জনের পরিচয় উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে 46 ঘন্টা পরে রাঙামাটি পৌর এলাকা প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে সহিংসতার ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনের মতো রয়েছে। অবরোধ ও পরিবহন ধর্মঘটে রাঙামাটির সাজেকে আটকা পড়েছে 1500 পর্যটক। এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় বিরাজ করছে আতঙ্ক। উপজেলাগুলোর বেশিরভাগ
সড়ক বন্ধ রয়েছে নানা যান চলাচল। তবে সকালে বান্দরবন থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাগামী সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। এছাড়াও বান্দরবনের রুমা, রোয়াংছড়ি, থানচি সহ 7 উপজেলার সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও বা অবরোধ চলতেছে, পরিস্থিতি শান্ত লাগতেছে, এখানে তো কোনো সমস্যা নাই। মানুষের মধ্যে ছাপা আতঙ্ক, ছাপা বিরাজ, এটা তো থাকবে স্বাভাবিক। হ্যাঁ, এটা মূল হচ্ছে প্রশাসনের ভূমিকা কোন ধরনের, এটার উপর সব কিছু ডিপেন্ড করবে। সত্যগুলো যাচাই বাছাই করে মানে ফেসবুকে দিলে ভালো হয়, যাতে গুজবে না হয়, মানে সত্যতা যাচাই হয়। আমরা দেখি যে কি যখন একটা ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটলো, ঘটনার মধ্যে ক্যাজুয়ালিটি হচ্ছে যে কি একজন, দেখা যাচ্ছে যে সেখানে 10 জন, 15 জন, 20 জন এভাবে বলে দেখা যাচ্ছে যে কি একজন আরেকজনের মাধ্যমে এভাবে করে ছড়িয়ে দেওয়ার কারণে এটা নিয়ে আসলে খাগড়াছড়িতে পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় দাঁড়িয়েছে। এখন চারদিক থেকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ গেছে কমপক্ষে 30 জনের, আহত হয়েছে আরও 17 জন। ভেতরে ধ্বংসস্তূপে আরও প্রায় 30 জন খনি শ্রমিক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী তেহরান থেকে 550 কিলোমিটার দূরে তাবাস কয়লা খনিতে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় সেখানে কাজ করছিলেন প্রায় 70 জন শ্রমিক। তেলসহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ ইরানে কয়লার বার্ষিক চাহিদা 35 লাখ টন। এর মধ্যে 18 লাখ টন কয়লা দেশটি নিজে উত্তোলন করে, বাকিটা আমদানি নির্ভর, যা ব্যবহার করা হয় ইস্পাত শিল্পে। নিরাপত্তা অব্যবস্থাপনার কারণে ইরানে খনিজ শিল্পে দুর্ঘটনাও নতুন নয়। 2017 সালেও একটি কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ যায় অন্তত 42 জনের। A lack of spare parts for trains. Clifford Hallett is the chief operator. About 4 times more than rail, according to replace one. 45 দিনের জন্য অবরুদ্ধ পশ্চিম তীরে আল জাজিরার ব্যুরো অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির রামাল্লা কার্যালয়ে অভিযান চালায় সেনারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রচার বন্ধের আগ মুহূর্তে কার্যালয়ে ইসরায়েলের সেনা অভিযান এবং কার্যক্রম বন্ধে সামরিক নির্দেশনা হস্তান্তরের ঘটনা সরাসরি সম্প্রচার করে আল জাজিরা। বিবৃতিতে আল জাজিরার বিরুদ্ধে ইসরায়েলের এ পদক্ষেপে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠন। এর আগে গেল মে মাসে জেরুজালেমে টেলিভিশনটির অস্থায়ী কার্যালয় হিসাবে ব্যবহৃত একটি হোটেল কক্ষে অভিযান চালিয়েছিল ইসরায়েলি সেনারা। জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সে সময় আল জাজিরার স্থানীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় ইসরায়েল। الجيش الإسرائيلي هذا المقر ونأخذ أغراضنا الشخصية منه والكاميرات। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।